মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন। সো ইন দিস ক্লাস I am going to talk about practical reading practice as well as conversation and translation. এই রিডিং এর পরে আমি একটা কনভারসেশন নিয়ে কথা বলবো। অর্থাৎ যারা আমি আপনাদের এতদিন যে ক্লাসগুলো নিয়েছি, আপনার টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এই সবগুলোকে মেনটেন করে ইংলিশে কিভাবে একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করতে হয়, কনভারসেশন করতে হয়, আহ, একটা কনভারসেশনের ভিতরে কোন ধরনের স্ট্রাকচার গুলো ইউজ হয়, কোনো প্রশ্ন বা কোশ্চেন তৈরি হলে সেই কোশ্চেনের অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কি হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো। সবাই ধারাবাহিকতা মেনটেন করে মনোযোগ দিয়ে এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন। তো ফার্স্ট অফ অল আমি রিডিং নিয়ে কথা বলবো। আমি আবারও বলছি, এই রিডিং গুলো যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, এটা থেকে অনেক বেনিফিট পাওয়া যায়। রিডিং স্পিডটা বাড়ে। একটা সেন্টেন্স আমরা শুধু পড়ি, বাট পড়ে অ্যাকচুয়াল অর্থটা কি, অ্যাকচুয়াল বেঙ্গলি মিনিংটা কি, এটা ফাইন্ড আউট করতে পারি না। এটা পারবেন। সাবজেক্টের পরে ভার্ব থাকে, সেই ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়, কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেইটা ধরে সেটা আইডেন্টিফাই করে তার অ্যাকচুয়াল মিনিংটা বের করা শিখতে হবে। একটা সেন্টেন্সের রাইটিং এর ফরমেশনটা কি, একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, এই বিষয়গুলো আমি দেখাবো। তো আবারও বলছি, এখন যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আপনাদের হচ্ছে বা হবে, এগুলো আমি করতে গেলে হবে না, এগুলো মূলত আপনাদেরকে করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন, আপনারা নিজেরা যদি এটা কাভার করতে পারেন, দ্রুত ডেভেলপমেন্টটা পাবেন। কারণ একটা ভাষা শিখতে গেলে নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হয়, নিজের ব্রেনে এই ল্যাঙ্গুয়েজের একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আমি টিচার, আমি সঠিক একটা টেকনিক, স্ট্র্যাটেজি বা গাইডলাইন আপনাকে দিতে পারি, বাট কাজটা মূলত আপনার করতে হবে। আপনারা যদি কাজটা করতে পারেন, আমি আবারও বলছি, দ্রুত ডেভেলপ করতে পারবেন। আপনাদেরকে এখন একটু বেশি সময় দিতে হবে এই জায়গাগুলোতে, এবং এই মাসটা টার্নিং পয়েন্ট। জাস্ট আর 8 থেকে 10টা ক্লাস করেন, আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। জাস্ট 8 থেকে 10টা ক্লাস, তার বেশি না। যদি আপনি কাজ করতে পারেন, আপনাকে কাজ করতে হবে, একটু সময় দিতে হবে। এখানে দেখেন, এই গল্পটা হচ্ছে ইংলিশ স্টোরি অ্যাবাউট আ চাইল্ডহুড ডেজ। আমি প্রথমে একটু পড়ি, একটু আপনাদেরকে শোনাই, তারপরে আপনারা নিজেরা কিন্তু এগুলো করার চেষ্টা করবেন, আপনাদেরকে করতে হবে। দেখেন, শৈশবের দিনগুলো নিয়ে একটা গল্প। সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। সাবজেক্টটা হচ্ছে সুমন। ইজ সিটিং, এটা হচ্ছে আমার মূলত ভার্ব। ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। এরপর অ্যাট দ্য ব্যাংক, ব্যাংক মানে নদীর তীর। এই প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসে, বা তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট বসে, সেখানে প্রেপোজিশন হিসেবে অ্যাট বসছে। অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার, অর্থাৎ সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন, এটা ছিল খুব সুন্দর একটা বিকাল। ওয়াজ ওয়্যার থাকলে আমরা মনেকেই মনে করি কি যে কোনো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না। এই ওয়াজটা এখানে মেইন ভার্ব, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বি ভার্বের একটা সেন্টেন্স আমার এই জায়গাটাতে আছে। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। দেখেন এই যে বাক্যটা, এই বাক্যে দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান, এতটুকু ধরেই কিন্তু আমাদের মূলত সাবজেক্টের অংশ। দেন এই যে মেইকের পাস্ট ফর্ম মেইড, এই যে মেইড কথাটা এখানে লেখা আছে আপনারা যেটা দেখছেন, এই এই যে মেইড, এটা হচ্ছে মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। কি তৈরি করেছিল? আর চার্মিং সিন, অর্থাৎ একটা মনোরম দৃশ্য। মেইড আর চার্মিং সিন, একটা মনোরম দৃশ্য, দ্যাট ইজ দা অবজেক্ট। এখন দেখেন, আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্সে বা একটা সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই অলওয়েজ সাবজেক্ট হয়। যেমন এখানে সুমন সাবজেক্ট, এখানে ইট সাবজেক্ট। কিন্তু একটা ওয়ার্ডেই যে সবসময় সাবজেক্ট হবে বিষয়টা এমন না। আমার কিন্তু সাবজেক্ট একগুচ্ছ ওয়ার্ড বা ফ্রেজাল ওয়ার্ডের দ্বারা তৈরি হতে পারে, যেটাকে নাউন ফ্রেজ বলা হয় বা কম্পাউন্ড নাউন বলা হয়। হ্যাঁ, এইটা আমাকে বুঝতে হবে। আমরা অনেকেই এইরকম বড় সাবজেক্ট থাকলে, যেমন এখানে 1 2 3 4 5 6 7টা ওয়ার্ডে আমার মূলত এই সাবজেক্টটা গঠিত। তো আমরা অনেকে বুঝে উঠতে পারি না, এই ধরনের এত বড় লম্বা সাবজেক্ট থাকলে আমরা মনে করি কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব, ভার্ব তো খুঁজে পাচ্ছি না। কারণ প্রতিটা সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, বাট এই ধরনের বাক্যগুলোতে আমরা ভার্ব খুঁজে পাই না সচরাচর, কারণ সাবজেক্ট অনেক বড় হয়ে থাকে, লং হয়ে থাকে। আমি ভার্ব খুঁজবো এরকম কোন পজিশনে যেখানে এই যে সফটলাইট লেখা আছে বা অফ লেখা আছে, বাট দেখতেছি না এই জায়গায় ভার্ব। ভার্বটা কোথায়? এইখানে। তার মানে এত বড় একটা সাবজেক্ট, এই বড় সাবজেক্ট গুলো কিভাবে হয় জানেন? আমি আপনাদেরকে প্রথম দিকে যখন ক্লাস নিয়েছিলাম, আমি একটা বিষয় আপনাদের দেখিয়েছিলাম যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। কিভাবে ছোট ছোট ইংরেজি বাক্য থেকে আমরা অনেক বড় বাক্যগুলো
তৈরি করতে পারি বা ইংলিশে লিখতে পারি। আপনাদের মনে থাকার কথা, আমি এটা দেখিয়েছিলাম এবং সেই জায়গাটাতে আমি মূলত অবজেক্টের জায়গাগুলো নিয়ে কাজ করেছিলাম। অর্থাৎ আহ একটা সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, দেন অ্যাডভার্ব নিয়ে কাজ করেছিলাম যে কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু, এই ওয়ার্ড গুলো দ্বারা যদি একটা সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করেন তাহলে অ্যাডভার্ব পাওয়া যায়। এভাবে অ্যাডভার্বের ব্যবহার করতে পারলে সেন্টেন্স বড় হতে থাকে, লং হতে থাকে, একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন আসে। তো সেটা কোন জায়গায় ছিল? সেটা তো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরের জায়গাটা যে কিভাবে আমি বড় করব সেইটা আমি আপনাদের দেখিয়েছিলাম। কারো মনে আছে আমি এটা দেখিয়েছিলাম না, যে কি হাউ ক্যান উই মেক লং সেন্টেন্স ফ্রম শর্ট সেন্টেন্স, যারা প্রথম দিকে আমার ক্লাস করেছিলেন? এখন এখন আমার আমার যে শুধু অবজেক্টের জায়গাটা বা অবজেক্টের অংশটা বড় হয় বা হবে, বিষয়টা এমন না। একটা সেন্টেন্সের এই সাবজেক্টের জায়গাগুলোও কিভাবে বড় হয় এটা আমাকে বুঝতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। এই যে 7টা ওয়ার্ডে আমার একটা সাবজেক্ট, ফ্রেজাল ওয়ার্ড, এই 7টা ওয়ার্ডের ভিতরে আমার কিন্তু একটা মেইন ওয়ার্ড আছে বা একটা হেড ওয়ার্ড আছে। হেড ওয়ার্ডটা হচ্ছে লাইট, মানে আলো। এবার কেমন আলো? সফট লাইট, মৃদু আলো। হ্যাঁ, এবার দা সফট লাইট, অর্থাৎ এই দা এবং সফট এই দুটো শব্দ মূলত এখানে অ্যাডজেক্টিভ। এই লাইটকে প্রি মডিফাই করে, এটাকে প্রি মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ বলা হয়, প্রি মডিফায়ার অফ নাউন বলা হয়। মানে লাইটটা মেইনলি নাউন বা হেড ওয়ার্ড। এরপরে অফ দা আফটারনুন সান, এই অফ একটা প্রেপোজিশন, প্রেপোজিশন দিয়ে পোস্ট মডিফাই করছে এই লাইট শব্দটাকে। অর্থাৎ একটা সেন্টেন্সে যখন অনেকগুলো ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হয়, একটা ফ্রেজাল ওয়ার্ডে সাবজেক্ট হয় যেটাকে নাউন ফ্রেজ আমরা বলছি বা একটা কম্পাউন্ড নাউন বলছি, সেখানে মূলত নাউন একটাই থাকে, একটা হেডওয়ার্ড থাকে, সেটাকে কেন্দ্র করে আরো কিছু ওয়ার্ড বসে যেটা ওই নাউনটাকে, ওই হেডওয়ার্ডটাকে মডিফাই করে। সেটা প্রি মডিফাই করতে পারে, পোস্ট মডিফাইও করতে পারে। প্রি মডিফাই করলে মোস্ট অফ দ্য টাইম আমার সেই জিনিসটা আহ কি হয় বললাম, অ্যাডজেক্টিভ হতে পারে। আর পোস্ট মডিফায়ার প্রেপোজিশনের মাধ্যমে হয়। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, মনে করেন আমি যদি বলি যে আহ রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বোঝেন, রহিম একজন মেধাবী ছাত্র। এই সেন্টেন্সের সাবজেক্টটা কি? রহিম। এখন আমি যদি এই সেন্টেন্স বা এই বাক্যটা যদি এইভাবে লিখি যে আ পুয়ার বয় রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ একটা গরিব ছেলে রহিম খুবই মেধাবী ছাত্র। পোর বয় রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এইখানে কিন্তু আগের সেন্টেন্সে একটা ওয়ার্ডের সাবজেক্ট ছিল, বাট পরের সেন্টেন্সে কিন্তু 4টা ওয়ার্ডের সাবজেক্ট হচ্ছে এবং এই 4টা ওয়ার্ডের ভিতর মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড হচ্ছে রহিম। এই রহিমকে প্রি মডিফাই করছে বয়, পুওর এবং এ শব্দটি, এবং এই 3টা শব্দই এখানে কিন্তু মূলত অ্যাডজেক্টিভ। এই যে 3টা ওয়ার্ড আপনারা দেখছেন, এই 3টা ওয়ার্ডই মূলত কি আমার এই জায়গাটাতে অ্যাডজেক্টিভ। আপনাকে এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, কেয়ারফুলি নেওয়ার চেষ্টা করতে হবে। 3টা ওয়ার্ডই মূলত এই জায়গাটাতে অ্যাডজেক্টিভ। এরপর দেখেন, আমি যদি এরকম একটা বাক্য বলি, আ পুয়ার বয় রহিম ফ্রম ভিলেজ, অর্থাৎ গ্রাম থেকে আসা একটা গরিব ছেলে রহিম, গ্রাম থেকে আসা একটা গরিব ছেলে রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন এই যে ফ্রম ভিলেজ, এই ফ্রম শব্দটা কিন্তু প্রেপোজিশন, ঠিক আছে, আমার বিচ্যুতি ঘটায়। তো এরপরে কি আমার ভার্বটা এখানে ইজ। তো ভিলেজ পর্যন্ত আমার সাবজেক্টের অংশ, তার মানে এবার কয়টা ওয়ার্ডে হলো? প্রথমে একটা ওয়ার্ডে সাবজেক্ট ছিল, পরে আমার সাবজেক্ট হচ্ছে 4টা ওয়ার্ডে, পরে হয়ে গেছে 6টা ওয়ার্ডে। বাট এই 6টা ওয়ার্ডে সাবজেক্ট হলেও 6টা ওয়ার্ডই কি নাউন? না, একসঙ্গে 6টা ওয়ার্ড আমার সাবজেক্টের অংশ। এই সবগুলো ওয়ার্ডই সাবজেক্টের পজিশনে বসছে। একটা সেন্টেন্সের মেইন স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। তো সাবজেক্ট যে একটা ওয়ার্ডেই হবে, আই, উই, ইউ, হি, সি, দে, রহিম, করিম, এরকমই যে সব সময় হবে বিষয়টা এরকম না। একটা সেন্টেন্সের সাবজেক্ট 2টা, 3টা, 4টা, 10টা ওয়ার্ডেও হতে পারে, যতক্ষণ না পর্যন্ত ভার্ব বসবে। সেটাকে ফ্রেজাল সাবজেক্ট বলা হয় বা ফ্রেজাল নাউন বলা হয়। প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না, ফ্রেজাল নাউন বলা হয়। অর্থাৎ একটা হেড ওয়ার্ড থাকে এই জায়গাটাতে। এখানে এই রহিমটা মূলত একটা হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড, একটা নাউন। এই রহিমকে প্রি মডিফাই করছে এ পুয়ার বয়, পোস্ট মডিফাই করছে ফ্রম ভিলেজ।
from এটা prepositional phrase, so এ পড়বো এটা অ্যাডজেক্টিভ, এ পড়বো এগুলো সবই অ্যাডজেক্টিভ। সো এইভাবে অ্যাডজেক্টিভ বা প্রিপজিশনের ব্যবহার হয়ে আমার একটা বড় সাবজেক্ট তৈরি হচ্ছে, অর্থাৎ একটা ফ্রেজাল সাবজেক্ট তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা হেডওয়ার্ড আছে, তার মানে আমার বড় সাবজেক্ট গুলো কিভাবে হয়, একটা সেন্টেন্সের শুরুর যে জায়গাটা, সাবজেক্টের যে অংশটা, সেটাও বড় হয় কিভাবে, ওই সাবজেক্ট মানে একটা মেইন ওয়ার্ড, একটা হেড ওয়ার্ড থাকে, সেটাকে প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই করা হয়। প্রি মডিফাই হয় মোস্ট অফ দ্য টাইম অ্যাডজেক্টিভ দিয়েই হয় অথবা অ্যাডভার্বও থাকে, আর পোস্ট মডিফাই প্রিপোজিশন দিয়েই হয়। তো সাবজেক্টের অংশও কিন্তু বড় করা যায়। ঠিক আছে, এই নিচের যে বাক্যটা, দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান, সেম থিংস, অর্থাৎ লাইটটা মূলত হেড ওয়ার্ড, সফট এবং এটা প্রি মডিফায়ার, আর অফ দ্য আফটারনুন সান এটা হচ্ছে পোস্ট মডিফায়ারের অংশ। এরপর মেড, মেকের পাস্ট ফর্ম মেড, এটা প্রিপোজিশন। দেন আর চার্মিং সিন, এটা আমার মূলত অবজেক্টের অংশ। এরপর দেখেন, দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড, দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার, অর্থাৎ সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে নদীর উপর। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, ইজ বিং প্লাস ভি থ্রি, এম ইজ আর বিং প্লাস ভি থ্রি, কিসের স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। বাংলাটা কি তাহলে, যে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে নদীর পানিতে। দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস, তাহলে সাবজেক্টটা কি, দ্য রিভার ওয়াটার। এই এতটুকু ধরে কিন্তু আমার সাবজেক্টের অংশ। এই ওয়াটারটা আমার মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড, এর পোস্ট মডিফায়ার কিছু নেই এখানে। বাট রিভার বা দা, আলাদাভাবে যদি এই দুইটা ওয়ার্ডকে আমি বলি এটা কোন পার্ট অফ স্পিচ, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। আমাদের এই পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হয়, তাহলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল সেন্স বা অর্থ বোঝা যায়। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওয়াজ লুকিং, এটা কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে বাংলা অর্থটা কি, লাগতেছিল, দেখাচ্ছিল, নদীর পানিটা দেখাচ্ছিল কিসের মতো, লাইক মানে মতো, লাইক অরেঞ্জ জুস অর্থাৎ কমলার জুসের মতো। সুমন ওয়াজ লুকিং, এখানে ওয়াজ এর ব্যবহার করবেন। সুমন ওয়াজ লুকিং অ্যাট দ্য জুসি লুকিং ওয়াটার, সুমন তাকাচ্ছিল ওই জুসের মতো দেখতে পানির দিকে। হি ফেল্ট, এফ ডাবল এল, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, পিস ইনসাইড মাইন্ড, তাহলে ফিল মানে কি, অনুভব করা, ফেল্ট অর্থাৎ সে মনের ভিতর, পিস মানে শান্তি, সে মনের ভিতর শান্তি অনুভব করলো। সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো, হ্যাজ প্লাস ভি ওয়ান, ভি থ্রি, কাম এর পাস্ট ফর্ম কেম, আবার পাস্ট পার্টিসিপল কাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা কেমন, কোন একটা কাজ এইমাত্র হয়েছে, গিয়েছে, থেকেছে, চলেছে, লিখেছে, দিয়েছে, নিয়েছে, এসেছে, এরকম। তাহলে সিরাজ হ্যাজ সুমন, সিরাজ এসেছে সুমনের কাছে, টু সুমন, হ্যাজ কাম টু সুমন, কারো প্রতি বা পর্যন্ত বোঝাতে টু প্রেপোজিশন বসে। সিরাজ সুমনের কাছে এসেছে কিছু সময় আগে। হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন, সে সুমনের খুবই ভালো বন্ধু। নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন, এখন সে নীরবে সুমনের পাশে দাঁড়িয়ে আছে। এই সাইলেন্টলি শব্দটা কোন পার্ট অফ স্পিচ, আপনারা কেউ আহ বলতে পারবেন আমাকে, এখানে যে সাইলেন্টলি ওয়ার্ডটা আছে এটা কোন পার্ট অফ স্পিচ, এনিওয়ান ক্যান সে দ্যাট? এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, এলয় যুক্ত শব্দ, তাই না? হাউ, কিভাবে, নীরবে, অ্যাডভার্ব অফ ম্যানার। এবার দেখেন বলছে, সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, অর্থাৎ সুমন তার উপস্থিতি লক্ষ্য করেনি, টের পায়নি, হ্যাঁ, নোটিস করতে পারেনি, খেয়াল করেনি। আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে। কিন্তু যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তখন ভি টু, আমি যদি বলি সুমন তার উপস্থিতি দেখতে পেয়েছিল, নোটিস লক্ষ্য করেছিল, তখন এরকম হতো সুমন নোটিসড হিজ প্রেজেন্স, ইডি হতো। বাট নেগেটিভ বা ইন্ট্রোগেটিভে ডিড এর ব্যবহার আর মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। সাডেনলি হি লুকড বিহাইন্ড, হঠাৎ করে, সাডেনলি এটা একটা অ্যাডভার্ব, হি সাবজেক্ট, লুকটা আমার মেইন ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। হঠাৎ করে সে পিছনে তাকালো, suddenly he looked behind and saw,
এবং দেখলো সি মানে দেখা এর পাস্ট ফর্ম, এই ভার্বের জায়গাগুলো ফোকাস করতে হবে, ভার্বের ফর্মগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কোন টেন্সে লেখা, তাহলে অ্যাকচুয়াল বাংলা অর্থ বা থট বোঝা যায়। যে কোনো সেন্টেন্স রিড আউট করে, যে কোনো সেন্টেন্স পড়ে আমরা ইংলিশে সেন্টেন্স বা বাক্য পড়তে পারি, বাট একটা বাক্যের অ্যাকচুয়াল অর্থটা কি এটা জানি না। সো কি বলছে, হঠাৎ করে সে পিছনে তাকালো অ্যান্ড দেখলো সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম, মানে কি সিরাজ তার পাশে দাঁড়ানো। সুমন সেইড, সুমন বলল, সে মানে বলা, পাস্ট ফর্ম সেইড। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওয়াই আর ইউ সো লেট, সিরাজ সেইড আই কেম 5 minutes ago, সিরাজ বলল আমি 5 মিনিট আগে এসেছিলাম। ইউ ডিড নট নোটিস মি, তুমি আমাকে দেখোনি, নোটিস করনি। সুমন সেইড দ্যাট আই ওয়াজ ভেরি চার্মড টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন, সুমন বলল যে আমি খুবই উৎফুল্ল ছিলাম, খুবই আনন্দিত ছিলাম। আর এনজয় মানে উপভোগ করা, টু এনজয় উপভোগ করতে, টু প্লাস ভিয়ন, এটাকে কি বলবো, ইনফিনিটিভ। উপভোগ করতে দ্য বিউটি অফ দ্য আফটারনুন, অর্থাৎ আমি খুবই আনন্দিত ছিলাম বিকালের এই সৌন্দর্যটাকে উপভোগ করতে। এটা কে বলছে, এটা বলছে ওই সুমন। সিরাজ said, I understood, হ্যাঁ বুঝলাম। I was also enjoying the beauty of the afternoon, আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, was প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। দ্যাট ইজ ওয়াই আই ডিড নট কল ইউ, এ কারণে আমি তোমাকে কল করিনি, মানে আমি তোমাকে ডাকিনি। তাহলে বলেন তো, আমি যদি বলতাম হ্যাঁ আমি তোমাকে ডেকেছিলাম, তাহলে ইংলিশটা কি হতো, অর্থাৎ এটার অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি হতো, আমি তোমাকে ডেকেছিলাম, ইংরেজিতে কি হবে? I did call. দেখছেন এই যে অবস্থা, একজন বলছে আই ওয়াজ কল ইউ, একজন বলছে আই ডিড কল। দেখছেন কি খারাপ অবস্থা। এটা কোনো টেন্সের স্ট্রাকচার? আমি আপনাদের টেন্সের ক্লাস নেইনি, দেখাইনি, 3-4টা ক্লাস নিয়েছি টেন্সের উপর। সিম্পল টেন্সের উপর একটা ক্লাস নিয়েছি, কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সের উপর একটা ক্লাস নিয়েছি, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের একটা ক্লাস নিয়েছি, ওই 3টা ভার্ব মিলায় 3টা ক্লাস টেন্সের উপর নিয়েছি। তারপরেও বলে আই ওয়াজ কল ইউ, আই ডিড কল ইউ, মানে এটা এদের ব্রেনে সেট আপই হয়ে গেছে। পাস্ট টেন্স মানে ওয়াজ ব্যবহার করতে হবে, ডিড ব্যবহার করতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি, সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে, ভার্বের পাস্ট ফর্ম, ফাইনাইট ভার্ব যেটা, প্রিন্সিপাল ভার্ব যেটা, তার ভি টু, যেমন গো এর পাস্ট ফর্ম ওয়েন, কল এর পাস্ট ফর্ম কড, রাইট এর পাস্ট ফর্ম রোড, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ। এইভাবে ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, ইট এর পাস্ট ফর্ম এট, ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, সে বাজারে গিয়েছিল, হি ওয়েন্ট টু মার্কেট। অনেকে বলে হি ওয়েন্ট গো টু মার্কেট, মানে বোঝেই না জিনিসটা আসলে, এরকম বলে হি ওয়েন্ট গো টু মার্কেট। হ্যাঁ, তো গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ওয়েন্ট মানেই তো যাওয়া। হ্যাঁ, আবার অনেকে বলে হি ডিড গো টু মার্কেট, হি ওয়াজ গো টু মার্কেট। কেন আমি ডিড ওয়াজ এগুলো কেন ব্যবহার করব, ডিড এর ব্যবহারটা কোথায় হয়, এই জিনিসটা ক্লিয়ারলি জেনে রাখতে হবে আমাকে। নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোকে না বোধক বা প্রশ্নবোধক, যেমন তুমি কি বাজারে গিয়েছিলে, ডিড ইউ গো টু মার্কেট, হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম, ইয়েস আই ওয়েন্ট টু মার্কেট, নট গো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্ম, না আমি বাজারে যাইনি, আই ডিডেন্ট গো টু মার্কেট। আমি একটা বই কিনেছিলাম, আই ওয়াজ বাই এ বুক, আই ডিড বাই এ বুক, এরকম না। আই বট এ বুক, বাই মানে কেনা, এর পাস্ট ফর্ম আছে একটা। কিন্তু আপনি যদি বলেন আমি বই কিনিনি, আই ডিডেন্ট বাই এ বুক, আর এই ওয়াজ এর ব্যবহার কোথায় হয়, যদি মেইন ভার্ব হিসাবে বসে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে হতে পারে। ওই ওয়াজ ছাড়া তখন আর কোনো ভার্ব থাকবে না, ওটা বি এর পাস্ট ফর্ম, ভি টু। বি নামের একটা ভার্ব আমাদের আছে, তার মানে হওয়া বা থাকা। যেমন আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ আ ডক্টর। এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। অথবা ওয়াজের ব্যবহার কোথায় হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছিল। দে ওয়ার ড্রাইভিং আ কার, তারা একটা গাড়ি চালাচ্ছিল। এই হচ্ছে ওয়াজ ওয়ার বা ডিডের ব্যবহার। কিন্তু পাস্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি, মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব যেটা থাকে তার পাস্ট ফর্ম। সুমন সেইড উইথ শাই, সুমন একটা নিঃশ্বাস নিয়ে বলল, শাই মানে একটা শ্বাস নেওয়া, নিঃশ্বাস নেওয়া। সিট বিসাইড মি, অর্থাৎ আমার পাশে বসো। শিরা স্যাট বিসাইড হিজ, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমার পাশে বসো। শিরা স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন, সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসলো, সুমনের পাশে বসলো। অ্যান্ড সিরাজ কই লিখলাম, স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন অ্যান্ড সেইড দ্যাট, এবং বললো যে
এবং বললো যে আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স, তাহলে কামের পাস্ট ফর্ম কি কেম, অর্থাৎ আমি এসেছিলাম গ্রামে 3 বছর পর। আমি 3 বছর পর গ্রামে এসেছিলাম এসেছিলাম বাট আই অলওয়েজ মিস দ্য পাস্ট ডেজ দোজ আই পাস্ট এট ভিলেজ, কিন্তু আমি সব সময় অতীতের দিনগুলোকে মিস করি যেগুলো আমি গ্রামে অতিক্রম করেছি, গ্রামে পার করেছি। সুমন সেইড নাথিং, সুমন কিছুই বলল না। দ্য অরেঞ্জ কালার্ড লাইট of the afternoon sun reminded his memories with the সন্ধ্যা রিভার। এই যে সেন্টেন্সটা, ওই যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে সাবজেক্টের অংশ কিভাবে বড় হয়, এখানকার হেডওয়ার্ড কোনটা বলেন তো? অরেঞ্জ কালার্ড লাইট, এই লাইট শব্দটা কিন্তু হেডওয়ার্ড। এটা কি প্রি মডিফাই করছে দা অরেঞ্জ কালার্ড, পোস্ট মডিফাই করছে অফ দা আফটারনুন সান, অর্থাৎ এতটুকু ধরেই আমার সাবজেক্টের অংশ। বাংলাটা কি, যে এই কমলা রঙের আলো কিসের, বিকালের সূর্যের, বিকালের সূর্যের এই কমলা রঙের আলো। রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড মানে অন্যকে স্মরণ করানো, এটা পজিটিভ ভার্ব। আমি আপনাদের পজিটিভ ভার্বের ব্যবহার দেখিয়েছি, শিখিয়েছি। দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান রিমাইন্ডেড হিজ মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার, অর্থাৎ সন্ধ্যা নদীর সাথে তার স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছিল। হ্যাঁ, সিরাজ সেই, সিরাজ বলল আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ। দেখেন যখন ইন্ট্রোগেটিভ হয়, ডিড এর ব্যবহার হয়, মেইন ভার্বটা কাম থাকে, বলছে কতদিন পর তুমি গ্রামে এসেছো। এখন আপনি যদি অ্যাফার্মেটিভ করেন আই কেম টু হবে, কাম আর হবে না তখন। যেমন বলছে 10 ইয়ার্স, আই নেভার থট দেয়ার উড বি আ মিটিং উইথ ইউ এগেইন। আমি কখনো ভাবিনি, আই নেভার থট মানে কি, আমি কখনো ভাবিনি, উড বি মানে কি হবে, অর্থাৎ তোমার সাথে আমার আবার দেখা হবে। মিটিং, মিট মানে দেখা করা, মিটিং দেখা হবে, অর্থাৎ আই নেভার থট দেয়ার উড বি আ মিটিং উইথ ইউ এগেইন, তোমার সাথে যে আমার আবার দেখা হবে এটা আমি কখনো ভাবিনি। আফটার কামিং টু ভিলেজ, গ্রামে আসার পর, আই হার্ড, হেয়ার এর পাস্ট ফর্ম HEAR মানে শোনা, এর পাস্ট ফর্ম আই হার্ড, আমি শুনেছি। ইউ কেম টু ভিলেজ, কামের পাস্ট ফর্ম কি কেম, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে V2 হবে। আমি শুনেছি তুমি গ্রামে এসেছিলে। আই কালেক্টেড ইওর নাম্বার, কালেক্টেড পাস্ট ফর্ম কালেক্টেড, কখনো ওয়াজ কালেক্টেড, ডিড কালেক্টেড না। আমার V2 পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্সই আমরা বুঝি না, মেইন ভার্বের পাস্ট ফর্ম। আমি তোমার নাম্বারটা সংগ্রহ করেছিলাম তোমার নিফিউ মানে ভাতিজা বা ভাইপো যাকে বলা হয় তার কাছ থেকে। 3 ইয়ার্স এগো, 3 বছর আগে, এটা জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড, অ্যাডভার্ব অফ টাইম। এগুলো আপনি শুরুতেও বসাতে পারেন, লাস্টেও বসাতে পারেন। অ্যাডভার্ব একটা সেন্টেন্সের যে কোনো পজিশনে বসানো যায়, অর্থের চেঞ্জ করে না। সাবজেক্টটা কি, আই। 3 ইয়ার্স এগো, 3 বছর আগে, আই কেম টু ভিলেজ, আমি গ্রামে এসেছিলাম ইন উইন্টার ভ্যাকেশন, শীতের ছুটিতে। দেন আই আস্কড ইওর নাম্বার টু ইওর নিফিউ, তারপর আমি তোমার নাম্বার সংগ্রহ করেছিলাম তোমার নিফিউ মানে ভাতিজা বা ভাইপো যাই বলেন না কারণ তার কাছ থেকে। দ্যাট টাইম হি ডিড নট নো ইওর নাম্বার, সে সময় সে তোমার নাম্বার জানতো না। ডিড নট নো, জানতো না। আমি যদি বলতাম সে তোমার নাম্বার জানতো, বলেন তো তাহলে ইংলিশটা কি হতো, অ্যাফার্মেটিভ কি হতো এর? দেখেছেন, অনেকে বলছে আবার নোন। এই ভার্বের ফর্ম যতক্ষণ পর্যন্ত না জানবেন ততক্ষণ কখনো ইংরেজি ভাষা ভালো করে শিখতে পারবেন না। আপনি যত আমি ক্লাস নেই না কেন, যত বেশি বিষয় আমি শেখাই না কেন, আপনার দুর্বলতা থেকেই যাবে। আমি ভার্বের ফর্ম নিয়ে কাজ করব, ভোকাবুলারি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, আপনাদেরকে ক্লাস নিব, শেখাবো। দেখেন, নো এর পাস্ট ফর্ম নিউ, KNEW, এর পাস্ট পার্টিসিপল ফর্ম নোন, অর্থাৎ ওই নোনটা কোথায় বসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, ইভেন যে কোনো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে আমার ওই নোনটা বসতে পারে। তো সমস্ত প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারেই কিন্তু বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব থাকে, অ্যাম, ইজ, আর হোক, ওয়াজ, আর হোক, হ্যাভ, হ্যাজ, হ্যাড হোক, এরপরে বিং হোক, বিন হোক, এগুলোর পরে ওই নোন মানে প্যাসিভ ভয়েসের সমস্ত স্ট্রাকচারে এবং অ্যাক্টিভের পারফেক্ট টেন্স গুলোতে মূলত নোন থাকে। আর নোটা প্রেজেন্ট ফর্ম, নিউটা পাস্ট ফর্ম। যে নিউ যে ওয়ার্ডটা KNEW, এটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, অন্য কোথাও না। বাট টুডেই, কিন্তু আজকে, আফটার কালেক্টিং ইওর নাম্বার, তোমার নাম্বার সংগ্রহ করার পর, আই কলড ইউ,
এইখান থেকেই সেন্টেন্সটুকু, মেইন সেন্টেন্স কিন্তু এইটাই, আই সাবজেক্ট, কলের পাস্ট ফর্ম কল্ড, ইউ আমি তোমাকে কল করলাম। ফাইনালি উই মেট ইচ আদার আফটার 5 ইয়ার্স, উইটা সাবজেক্ট, মিটের পাস্ট ফর্ম মেট, পাস্ট ইনডিফিনিট টেন্স ইচ আদার, এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন। আমি একদম প্রথম দিকে আপনাদের প্রোনাউনের উপর ক্লাস নিয়েছিলাম। আমি আমরা দেখা করলাম, আমরা মিট করলাম একে অন্যের সাথে 3 বছর পর, আফটার 5 ইয়ার্স। বলছি ইয়েস উই ডিড, সিরাজ said with a smile on his face, সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল, ইউ বিকেম ভেরি ফ্যাট, তুমি অনেক মোটা হয়ে গেছো। সুমন said you too, তুমিও। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য চাইল্ডহুড ডেজ দ্যাট উই পাস টুগেদার, তোমার কি ওই শৈশবের দিনগুলো মনে আছে যেগুলো আমরা একত্রে অতিক্রম করেছিলাম? অফকোর্স আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি কখনোই ওই দিনগুলো ভুলবো না। বাংলাটা কি হবে? বাংলা বুঝবেন, শুধু ইংরেজি পড়ি আমরা, বাংলা অর্থ বুঝি না। আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, আমি কখনো ওই দিনগুলো ভুলবো না। নাও ডেজ, বর্তমানে, মাই মাইন্ডস, আমার মন, অলওয়েজ লাইকস টু গো ব্যাক টু দ্য চাইল্ডহুড ডেজ, হাউ ইন্টারেস্টিং দোজ ডেজ ওয়ার। অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু মাইন্ড, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে মাই, এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কোনো প্রোনাউন না, সাবজেক্ট না, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। একটা মিনিট একটু ওয়েট করেন, আমি ইয়ে করছি, হোল্ড করছি, জাস্ট